খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজকে এই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা করতে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, স্বাগত জানাচ্ছি। জুবায়ের, একটা বিশ্বকাপ শেষের পথে। অনেক নাটকীয়তা আমরা দেখেছি বিশ্বকাপ শুরুর আগে, কিন্তু বিশ্বকাপটা হয়েছে অনেকগুলো রান বন্যা আমরা দেখেছি, অনেকগুলো রেকর্ডসও আমরা দেখেছি এবারের বিশ্বকাপে। আজকে ফাইনাল ম্যাচ, ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। একটা অবধারিত প্রশ্ন আসে যে কেমন এক্সপেক্ট করবেন এই ম্যাচটাতে। আসলে দর্শক হিসেবে তো নিশ্চয়ই আমরা একটা এক্সাইটিং ম্যাচ এক্সপেক্ট করব, কিন্তু আসলে দুই দলের শক্তিমত্তা বা বর্তমান অবস্থান বা বর্তমান দুই দলের খেলার যে পারফরমেন্স, সেই অনুযায়ী আসলে ম্যাচটা কি একপেশে হতে যাচ্ছে, না আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? হাড্ডাহাড্ডি লড়াইটা নির্ভর করবে নিউজিল্যান্ড কিভাবে বোলিংটা করছে সেটার উপর। Probably this India team is the most destructive team in T20 history, of their T20 history. যদিও এর আগে ওয়ার্ল্ড কাপটা জিতেছে, বাট সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব। অভিষেক শর্মা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে আমরা তাকে খুব বেশি ফর্মে দেখিনি, বাট নিজের দিনে অভিষেক শর্মা খুবই ভয়ানক হতে পারে। সো এই চারজন ব্যাটসম্যানের দিকে আলাদা করে নজর থাকছে। নিউজিল্যান্ডের জন্য একটা জিনিসই আমার পার্সোনালি আমি যেটা ফিল করি, যে সম্ভবত 2014 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা নিউজিল্যান্ডের একবার দেখা উচিত। বিকজ সেই দিনটাই ঢাকার মাঠে নুয়ান কুলাসেকার এবং লাসিথ মালিঙ্গা টানা 24টা বল ইয়র্কার করেছিলেন, এবং যেটা বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে শেষ 4 ওভারে খুব বেশি স্বস্তি দেয়নি। সেই জিনিসটা যদি আজকে ওইখান থেকে নিউজিল্যান্ড করতে পারে, বিশেষ করে ম্যাট হেনরির বোলিংয়ের দিকে খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। হি ইজ এ ভেরি গুড বোলার। এবারে ওয়ার্ল্ড কাপে দারুণ ছন্দে আছে। তার শেষ 4 ওভারে ম্যাট হেনরির সঙ্গে কে জুটি বাঁধবে? যদি লকি ফার্গুসন জুটি বাঁধেন তাহলে লকি ফার্গুসন, অন্যথায় যদি মিচ স্যান্টনারকে আমরা দেখি 18 ওভারের দিকে। সো এই চারটাও ডেথ ওভারের দিকে অনেক বেশি নির্ভর করবে। অ্যাকচুয়ালি এক্সাইটিং ম্যাচ বা এক্সপ্রেশন ম্যাচের ভাগ্যটা নির্ধারণ করবে নিউজিল্যান্ডের বোলিংটা কেমন করে সেটার উপরে। আর যদি দেখা যায় ব্যাটিংয়ের জন্য যদি বলি, অবভিয়াসলি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সবচেয়ে বড় নজর থাকবে টিম সেফার্ট এবং ফিন অ্যালানের ওপেনিং জুটি। ফিন অ্যালান অলরেডি রেকর্ড করে ফেলেছে। সো এই জুটিটা কিভাবে করছে, এবং রাচিন রবীন্দ্রা লাস্ট 4টা বৈশ্বিক আসরে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ব্যাকবোন বলা চলে রাচিন রবীন্দ্রাকে। বোলিংয়েও এবারে তিনি উইকেট শিকারের দিক থেকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ, ব্যাটিংও তিনি দুর্দান্ত করছে। সো রাচিন রবীন্দ্রা যদি নিজেকে ক্লিক করতে পারে ফাইনালে বিগ মঞ্চে, আর ড্যারেল ম্যাচেলের সাপোর্টটা তার দরকার হবে মিডল অর্ডারে। অ্যান্ড লাস্টে আমরা যেটা দেখেছি শ্রীলঙ্কার সঙ্গে সুপার 10 ম্যাচে নিউজিল্যান্ড যখন একেবারে ব্যাকফুটে 77 রানে 6 উইকেট, সেখান থেকে মিচ স্যান্টনারই কিন্তু তাদের ইনিংসটাকে বিল্ড আপ করেছে। সো স্যান্টনার অনেকগুলোই জিগসো পাজলের মতো অনেক কিছু পাজল মিললে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। এক্স্যাক্টলি। ম্যাচটা নিয়ে আমরা যেটি আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে আজকের ম্যাচে ডিসাইডার হতে পারে হচ্ছে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ। ভারতের বোলিং লাইন আপ আমরা মোটামুটি জানি। নিউজিল্যান্ডে আমরা একটা জিনিস দেখেছি যে তাদের বোলাররা বেশ কালেকটিভ পারফরমেন্স করছেন। আপনি এককভাবে কারো উপর ডিপেন্ডেন্ট টিম কিন্তু তারা না। এখানে বলা চলে বিশেষ করে ম্যাট হেনরির যে বোলিং স্পেলটা, আর সঙ্গে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে মিচ স্যান্টনার কীভাবে বোলিংটা ইউজ করছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুধুমাত্র তার বোলিং চেঞ্জটা ইফেক্টিভ না হওয়ার কারণে শেষে সুবিধাজনক পজিশনে থেকেও কিন্তু নিউজিল্যান্ডকে ম্যাচ হারতে হয়। আমরা যদি এই জায়গাটা যদি মিচ স্যান্টনার কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, তাহলে দেখা যাবে খুব ইজিলি নিউজিল্যান্ড ম্যাচটাকে বের করে আনতে পারছে। সে জায়গাটায় অবশ্যই রাচিন রবীন্দ্রা মূলত পেস বোলিং নির্ভর হলেও নিউজিল্যান্ড কিন্তু স্পিনে কিন্তু খুব ভালো করছে বিকজ অফ রাচিন রবীন্দ্রা। সো রবীন্দ্র যদি নিজেকে ক্লিক করাতে পারেন এই জায়গাটায়, তাহলে সম্ভবত একটা কিছু হবে। অ্যান্ড অবশ্যই শামসুল স্যামসনকে কীভাবে তারা ট্যাকল করছে সেটাও একটা বড় ইফেক্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি। জুবায়ের, আমরা এই দুই দল নিয়ে আরও আলোচনা করার সুযোগ আছে। বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলাপ করছিলাম। যদিও ক্রিকেটে বা যে কোনো খেলাতেই আসলে কাগজ কলমের হিসাবটা কিন্তু আমরা করি, কিন্তু এটা তো আসলে মাঠের খেলায় খুব একটা প্রভাব ফেলে না। তারপরও আমরা দেখছি যে ভারত কখনো বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে জিতেনি টি-20 বিশ্বকাপে। আবার নিউজিল্যান্ড তাদের যে দুটো বিশ্বকাপ মানে বৈশ্বিক ট্রফি জিতেছে সবগুলোই ভারতের এগেনস্টে। অনেকগুলো হিসেব নিকেশ কিন্তু আছে। সেসব আসলে কতটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে? সম্ভবত সেটা নিউজিল্যান্ডকে মানসিকভাবে একটু এগিয়ে রাখবে, কিন্তু দিন শেষে যদি আমি ধারাবাহিকতা বলি বা ফর্ম বলি, এক্ষেত্রে তাহলে ভারতকে একটু এগিয়ে রাখতে হবে কোনো সন্দেহ ছাড়াই। সবকিছু মিলিয়ে যদিও নিউজিল্যান্ডকে আমরা অনেক কাম অ্যান্ড কুল একটা ম্যাচ খেলতে দেখি, কিন্তু টি-20 যখন খেলছি তখন একটা ফায়ারি স্টার্ট দরকার, একটা ফায়ারি ফিনিশিং দরকার। সেই জায়গাটায় ভারত যেভাবে খেলছে, হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা যেভাবে প্রতিটা ম্যাচে একটু একটু করে হলো ক্যামিওগুলো খেলছেন, বা আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরার যে বোলিংটা,
সেটা আপনি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এসে জাসপ্রীত বুমরাকে আপনি খেলতে পারছেন না, ব্যাটারে খেলতে পারছেন না। এই জিনিসগুলো কিন্তু ভারতকে সাইকোলজিক্যাল একটা এজ দিবে। নিজেদের ঘরের মাঠে খেলা সেটাও একটা জিনিস। যদি এই মাঠেই 2023 বিশ্বকাপ হেরেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ধারাবাহিকতার বিচারে ভারত কিছুটা হলেও এগিয়ে থেকে তারপর আজকে ফাইনালে খেলতে নামবে। এক্স্যাক্টলি, ভারত তো অবশ্যই এগিয়ে থাকবে। নিউজিল্যান্ড যেভাবে এখন পর্যন্ত বিশ্বকাপটা খেলেছে, আমরা নিউজিল্যান্ডকে নিয়ে আশাবাদী হতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষা করতে পারি। টি-20 ম্যাচ যেমন হওয়া উচিত, ফাইনাল ম্যাচ যেমন হওয়া উচিত, আমরা সেরকম একটা ম্যাচ দেখতে পাবো বলে আশা করছি। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।